পরপর কয়েকটি ঘটনা বদলে দিয়েছে বাংলাদেশকে। সংরক্ষণ বিরোধী আন্দোলন, গণ অভ্যুত্থান, শেখ হাসিনার পদত্যাগ এবং আওয়ামী লীগ সরকারের পতন। জুলাই থেকেই বাংলাদেশে ঘটনার ঘনঘটা। 5 অগস্ট দেশ ছেড়েছেন শেখ হাসিনা। 72 ঘণ্টার মধ্যেই দেশের দায়িত্ব নেন অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। 8 অগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ। 17 নভেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার 100 দিনে পা রাখে। এই 3 মাসে কি পেল বাংলাদেশ? ভোট নিয়ে অনিশ্চয়তা। বাংলাদেশের সংবিধানের 123-এর 3 ধারায় বলা আছে, তত্ত্বাবধায়ক সরকারকে 90 দিনের মধ্যে নির্বাচন করাতে হবে। ইউনূসের সরকার তা করতে ব্যর্থ। কবে হবে নির্বাচন? এখনও কোনো নির্দিষ্ট দিনের কথা বলতে পারেননি মুহাম্মদ ইউনূস। तन के साथ मन को जगाओ वी-गार्ड वाटर हीटर्स के संग। वी-गार्ड। নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন, নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের মাধ্যমে। দ্য হিন্দুতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হতে লাগতে পারে আরও 1 বছর। সেক্ষেত্রে বাংলাদেশে পরবর্তী নির্বাচন হওয়ার সম্ভাবনা 2026 সালে। ঘটনাচক্রে ওই বছরই আবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। নির্বাচনী সংস্কারে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চলেছে ইউনূস সরকার। সম্ভবত প্রথমবারের জন্য প্রবাসী বাংলাদেশিরা ভোটাধিকার প্রয়োগ করার অধিকার পাবেন। ভালো নেই সংখ্যালঘুরা। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ ভারত তো বটেই, গোটা বিশ্বের কাছেও চিন্তার। আদিবাসীদের উপর হামলায় উত্তপ্ত হয় চট্টগ্রাম পার্বত্য অঞ্চল। 4 আদিবাসীকে খুনের ঘটনায় নতুন করে ছড়ায় হিংসার আগুন। প্রতিবেশী দেশে আক্রান্ত সংবাদ মাধ্যম। রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিসের একটি সমীক্ষায় উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের আমলে সাংবাদিকদের হেনস্থার ছবি। এখনও পর্যন্ত বাংলাদেশে 354 জন সাংবাদিককে হেনস্থার ঘটনা ঘটেছে। 113 জন সাংবাদিকের বিরুদ্ধে চলছে অপরাধমূলক ধারায় মামলা। বাতিল করা হয়েছে 167 জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড। বাংলাদেশে কম করে 2 লক্ষ মানুষের উপর তদন্ত চলছে। মামলা হয়েছে অন্তত 1,500। এই সময়ই সরিয়ে দেওয়া হয়েছে প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের 12 জন বিচারপতিকে। ইউনূসের দাবি, রাষ্ট্র মেরামতির কাজে আইন ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করাও একটি গুরুত্বপূর্ণ কাজ। দেশে সংগঠিত অন্যান্য অপরাধের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য দেশের বিভিন্ন জেলায় সহস্রাধিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। হাইকোর্টে ইতোমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে 23 জন নতুন বিচারক। বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার জন্য সম্ভব সব ধরনের চেষ্টাই করা হচ্ছে। বিচারপতিদের নিয়মতান্ত্রিক উপায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল করা হয়েছে। সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে মোস্তফা সরওয়ার ফারুকীর নিয়োগ। কারচুপির মেয়র নির্বাচনেও সরকারের পক্ষে দাঁড়ান এই চিত্র পরিচালক। এখন যদিও নিজের অবস্থান থেকে সরে গিয়ে ফারুকী দাবি করছেন তিনিও হাসিনা সরকারের স্বৈরাচারের শিকার। তাকে উপদেষ্টা হিসাবে নিয়োগ করতেই শুরু হয়েছে শোরগোল। অভিযোগ উঠেছে স্বজন পোষণের। নবনিযুক্ত উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নিয়োগ নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। জামাত ঘনিষ্ঠ বশিরউদ্দিনের বিরুদ্ধে রয়েছে খুনের অভিযোগ। এছাড়াও ওয়াশিংটনের বাংলাদেশি দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক গোলাম মোর্তাজার নিয়োগ নিয়েও রয়েছে প্রশ্ন। সমালোচকদের একাংশ বলছেন নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ, ফারুকী আজম, সুপ্রদীপ চাকমা এবং
ইউনূসের স্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক বিধানরঞ্জন রায়ের মতো মানুষেরা স্রেফ ঘনিষ্ঠতার সূত্রেই সরকারি পদ পেয়েছেন। অন্তর্বর্তী সরকার হজের ব্যয় কমিয়েছে। হজের খরচ 1 লক্ষ টাকা কমিয়ে আনা হয়েছে। সরকারি টাকায় হজ হবে না, সিদ্ধান্ত ইউনূস সরকারের। বন্যা পরবর্তী সময়ে বাংলাদেশ সরকার 9 কোটি ডিম আমদানিতে ছাড়পত্র দিয়েছে। শুল্ক ছাড় দেওয়া হয়েছে চাল আমদানিতেও, যা প্রয়োজনীয় পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আগামী দিনে মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে ঢাকায় আসতে পারেন 27 জন রাষ্ট্রদূত, যা এক কথায় বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব, যার কৃতিত্ব নিতে অনীহা নেই মোহাম্মদ ইউনূসের।